আচ্ছা ভাইয়া, বর্তমানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কোনটা, তাহলে উত্তর কি হবে? বা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন দেশ সে কতটা পাওয়ারফুল বা কোন দেশ সে রুল করবে, সেই বিষয়গুলা কিভাবে মেজারমেন্ট হচ্ছে, এই প্রশ্নটার উত্তর কি? এটার উত্তর কি এমন কিনা দেখো যে যার বেশি নিউক্লিয়ার পাওয়ার আছে সে বেশি পাওয়ারফুল। ব্যাপারটা কি এমন? ব্যাপারটা একসময় এমন থাকলেও, অর্থাৎ প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনগুলোর সময় দেখা যেত যে সকল দেশগুলো খুব তাড়াতাড়ি এই স্টিম ইঞ্জিন এগুলো ব্যবহার করতে পারছে এবং এগুলো ব্যবহার করে ম্যাস প্রোডাকশন করতে পারছে, তাদের অর্থনীতির চাকা তত সচল হচ্ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নিউক্লিয়ার পাওয়ার আসার কারণে যেই সকল দেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাচিভ করতে পারছিল তারা তাদের আধিপত্য দেখাইতে পারছে। বাট বর্তমান দুনিয়াতে আর নিউক্লিয়ার পাওয়ার সবচেয়ে মোস্ট পাওয়ারফুল জিনিস নাই। আমরা সবাই জানি সেটা হলো ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশন এখন বর্তমান দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল জিনিস। সো সেই ইনফরমেশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে সেটাকে প্রসেস করতে হয়, সেইটা যেই দেশ যত ভালো জানতেছে সেই দেশ তত এগিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে এই প্রসেসটা একটু দেরিতে শুরু হলেও আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এই প্রসেসটা যাতে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি, অর্থাৎ আমাদের এই প্রসেসটা যাতে দ্রুততর হয়, সেই লক্ষ্যে সরকার আমাদের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা সব কিছুতেই ডিজিটালাইজেশন এবং ইনফরমেশনের ব্যবহার এই সকল সম্পর্কে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। সো আমাদের এখন কাজ হবে যে এই তথ্য যে এত পাওয়ারফুল, সো সেই তথ্যটাকে কিভাবে খুব ভালোভাবে গুড ইউটিলাইজেশন করা যায় সেইটাকে শেখা। অর্থাৎ কিভাবে আমরা তথ্য নিয়ে বিভিন্ন রকম প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করতে পারি, কিভাবে আমরা তথ্যকে কন্ট্রোল করে দুনিয়াতে এগিয়ে যেতে পারি, সেটা উপলব্ধি করা। কেন আসলে তথ্য এতটা ইম্পর্ট্যান্ট সেটা যদি তুমি চিন্তা করো তাহলে দেখবা আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু আমরা করি সব কিছুই আসলে ইনফরমেশন বা তথ্যর উপর বেস করে করা। অর্থাৎ আমাদের লাইফ থেকে যদি সব কিছু সরিয়ে নেওয়া হয় তার মানে হচ্ছে আমাদের লাইফ থেকে আসলে ইনফরমেশন সরিয়ে নেওয়া হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, তুমি তোমার লাইফে যা করতেছো বা এভরিথিং ইজ ইনফরমেশন। সো আমরা যেটা কথা বলতেছি সেইটা আসলে, যে ইনফরমেশনের কথা বলতেছি সেইটা আসলে খালি আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের কথা না, সব রকম ইনফরমেশনের কথাই আসলে বলতেছি। এখন ধরো তোমার কাছে যদি একটা ইনফরমেশন থাকে যে তুমি একটা নির্দিষ্ট এরিয়া, সেই এরিয়ার মানুষরা কখন কি খাচ্ছে এবং কখন কি তারা খেতে পছন্দ করে, আর তুমি যদি সেই অনুযায়ী তাদের খাবার প্রোভাইড করতে পারো, অর্থাৎ তাদের সাথে খাবারের বিজনেস করো, তাহলে কিন্তু তুমি মোস্ট প্রফিটেবল হবে। এরকমভাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকমভাবে আমাদের দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে ইনফরমেশন যদি আমরা কালেক্ট করতে পারি বা আমাদের এই সকল ইনফরমেশন যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে মোস্ট এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্টলি কোনো কিছু করা পসিবল হয়। সো ইনফরমেশন অনেক 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 পাওয়ারফুল একটা জিনিস, অ্যান্ড আস্তে আস্তে আমরা এইটার পাওয়ার উপলব্ধি করব ইনশাল্লাহ। অ্যান্ড আমরা শিখব যে ইনফরমেশন যাতে আমরা খুব ভালোভাবে গুড ইউটিলাইজেশন করতে পারি, এবং এটার যে এত পাওয়ারফুল একটা জিনিস, এটার যে ব্যাড ইউটিলাইজেশনও হয় এবং কিভাবে আমরা এই ব্যাড ইউটিলাইজেশন থেকে বেঁচে থাকব, সেগুলো নিয়ে তোমাদের সাথে আমার এই যাত্রা। আমি সাদিদ, তোমাদের সাথে এই পুরো জার্নিতেই আমি থাকবো ইনশাল্লাহ। সো চলো শুরু করা যাক। আমাদের আজকের লেসন বা আজকের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হচ্ছে তথ্য যাচাই বা ইনফরমেশন ভ্যালিডেশনের যে প্রসেস, সেই প্রসেসটা নিয়ে কথা বলা। অর্থাৎ ইনফরমেশন আসলে সেটা সঠিক কিনা ভুল, বা ইনফরমেশন এটা কি রাইট বা রং, এই বিষয়টা আমি কিভাবে ভেরিফাইড হইতে পারবো সেই বিষয়টাই আমার জানা। অর্থাৎ সেই বিষয়টা আমার আয়ত্তে আনা, যে কিভাবে আমি আসলে কোনো ইনফরমেশন সেটাকে বিলিভ করব বা বিশ্বাস করব, কি কি বেসিসের উপর সেটা ভেরিফিকেশন হওয়ার পরে বিশ্বাস করব, সেই প্রসেসটাই জানা। ঠিক আছে, চো আমাদের এই তথ্য অভিযান, এই চ্যাপ্টারে তথ্য যাচাই অভিযান, এই চ্যাপ্টারে আমরা প্রথম সেশনে শিখব কিভাবে আমাদের ভুল তথ্য যেটা আছে সেইটা আসলে কীরকম হইতে পারে। অর্থাৎ আমরা যদি তথ্য যাচাই
করতে যাই তাহলে আমাদের অবশ্যই আগে ভুল তথ্য থাকা লাগবে। কারণ সব তথ্য যদি সঠিক হয়, অর্থাৎ সব তথ্যই যদি রাইট হয়, তাহলে কিন্তু আর কোনো রং তথ্য থাকবে না, আমাদের কিছু যাচাই করাও লাগবে না। অর্থাৎ কিছু তথ্য, বেশিরভাগ তথ্য সত্যি হওয়া সত্ত্বেও বা সঠিক হওয়া সত্ত্বেও কিছু তথ্য থাকে ভুল, এবং এই ভুল তথ্যগুলোই আমাদের সামনে চলে আসে বেশি বেশি, এবং আমাদের করা হয় ম্যানিপুলেশন। অর্থাৎ আমাদের উপর কোনো একটা অসৎ কারণের জন্য ভুল তথ্য দিয়ে আমাদেরকে আসলে কন্ট্রোল করার বা আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। তো সেই ম্যানিপুলেশন যাতে আমাদের না হয়, সেই জন্যই আমরা আগে ভুল তথ্য কীরকম হয় সেইটা কিছু উদাহরণ সহ দেখে নেব। তো চলো আমরা দেখি বইয়ে এই বিষয়ে কী লেখছে। শিখন অভিজ্ঞতা 1, তথ্য যাচাই ও বিচার, এগুলো নিয়ে আমরা কথা বলছি। প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয়। যে কথাটা আমি বলেছি সবার প্রথমেই, যে তথ্য আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট, তথ্যের প্রয়োজন হয়। তবে এই তথ্য নেওয়ার প্রক্রিয়া কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে। অর্থাৎ আমরা এই যে ইনফরমেশন গ্যাদার করি বা কালেক্ট করি, এই ইনফরমেশন যখন গ্যাদার বা কালেক্ট করব, তখন দেখব যে কিছু ইনফরমেশন রয়ে গেছে যেগুলো আসলে ভ্যালিড না, বা হলো সত্য না, অথবা ভুল, অথবা রং। ঠিক আছে, যার ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। অর্থাৎ যেহেতু আমরা সব ডিসিশন মেকিংস করি আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে সেটার বেসিসে, তার মানে যদি আমার কাছে ইনফরমেশনগুলোই ভুল হয় তাহলে আমার ডিসিশন মেকিংও ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কিভাবে সিদ্ধান্ত নিতে পারি তার প্রক্রিয়া জানব। অর্থাৎ আমরা কিভাবে একটা ইনফরমেশন আসছে সেটা সঠিক কিনা ভুল সেটা যাচাই করব, এবং সেই অনুযায়ী যাতে ডিসিশন নিতে পারি সেই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটাই জানব। আচ্ছা, এখানে লিখছে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আমরা যাচাই করে নিব, সেই সাথে আমাদের পরিবার বা আশেপাশের মানুষ যেসব তথ্যের যথার্থতা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদেরকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। অর্থাৎ কোনো একটা ইনফরমেশন আমি যদি পেয়ে যাই ভাই, তাহলে প্রথমেই সেটা বিশ্বাস করে ফেলবো না। আমাদের কাজ কখনোই হবে না যে কোনো একটা তথ্য পেয়ে গেলাম সেটার সাথে সাথে বিশ্বাস করে ফেলা। আমাদের উচিত এই তথ্যটার যথার্থতা কতটুকু, অর্থাৎ এই তথ্যটার সোর্স কি, এই তথ্যটা আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু সত্য হওয়ার কথা, বা আমরা লজিক্যালি চিন্তা করে এই সব বিষয়গুলো খেয়াল করে তারপরে সেটাকে ভ্যালিডেট করার চেষ্টা করব। ঠিক আছে, যদি সোর্স অনেক ভেরিফাইড হয়, যেমন আমরা যদি কোরআন মজিদের কথা বলি, তাহলে কোরআন মজিদের যে কোনো তথ্যই আমরা সেটা সরাসরি বিশ্বাস করে ফেলি, কেননা এটার সোর্স অনেক ভ্যালিডেট, এটা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। কিন্তু যদি কোনো ইন্টারনেট বা ফেসবুক বা ব্রাউজিং করতে করতে যে কোনো ইনফরমেশন দেখি, সেটা কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ সেখানে অনেকে মজার ছলে বা মানুষকে অসৎ কারণে সেটা ম্যানিপুলেশনের কারণে সেই ইনফরমেশনগুলো দিয়ে থাকে যাতে মানুষ ম্যানিপুলেট হয়। যারা এরকম এক দেখাতেই তথ্য বিশ্বাস করে ফেলে তারা যাতে বিশ্বাস করে ম্যানিপুলেশন বা ভুল ধারণার মধ্যে থাকে এবং সেখান থেকে তারা ফায়দা লুটে নিতে পারে। এর জন্য আমাদের ভ্যালিডেট সোর্স এই জিনিসটা উপর গুরুত্ব দেওয়া উচিত এবং লজিক্যালি চিন্তা করা উচিত যে আসলেই এটা কতটুকু ভালো। ঠিক আছে, এখন এটি হবে আমাদের তথ্য যাচাই অভিযান। অর্থাৎ আমরা যেভাবে তথ্যটাকে প্রসেস করব সেই প্রসেসটাই হবে তথ্য যাচাই অভিযান। ঠিক আছে, সেশন 1, ভুল তথ্যের রকম ফের। অর্থাৎ আমাদের যেই ভুল তথ্য থাকতে পারে সেই ভুল তথ্যটা কীরকম হবে সেইটাই আমরা জানার চেষ্টা করতেছি। আচ্ছা ভাইয়া, বলো তো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমান সময়ে সবচেয়ে বড় সুপার পাওয়ার কি, তাহলে তুমি কি উত্তর দিবা? তোমার উত্তরটা যদি নিউক্লিয়ার সুপার পাওয়ার হয় তাহলে কিন্তু তুমি পিছিয়ে আছো, অর্থাৎ তোমার উত্তরটি ভুল। বর্তমান সময়ে সবচেয়ে বড় সুপার পাওয়ার কনসিডার করা হয় ইনফরমেশনকে, অর্থাৎ যেই জাতি বা যেই নেশন সবচেয়ে বেশি এফিশিয়েন্টলি ইনফরমেশন প্রসেস করতে পারে সেই জাতি বা সেই নেশনই সবচেয়ে বেশি পাওয়ারফুল কনসিডার করা হয়। আমাদের বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি সারা বিশ্বের সাথে
তাল মিলাতে পারে নাই। আমাদের সবার উচিত যে এই ইনফরমেশন বা এই সুপার পাওয়ার কীভাবে আমরা অ্যাচিভ করতে পারবো সেই দিকে লক্ষ্য দেওয়া বা ফোকাস দেওয়া। এর জন্য বাংলাদেশ সরকার খুব সুন্দর করে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সকল ক্ষেত্রে পড়াশোনার আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অন্যান্য সব সাবজেক্টের মতো সমান হারে গুরুত্ব দিয়েছে। এর জন্য আমাদের চারপাশে যেই সকল তথ্য যোগাযোগ প্রযুক্তি রিলেটেড বিষয় দেখি সেগুলো আমাদের বোধগম্য হয়ে আসছে। ঠিক আছে, তো আমাদের যেই তথ্য বা যোগাযোগ প্রযুক্তি যেই বিষয়টা আছে অর্থাৎ ডিজিটাল টেক, সেই বিষয়ে আমরা শিখি কিভাবে আমরা তথ্য বা ইনফরমেশন প্রসেস করতে পারি বা তথ্য বা ইনফরমেশন সেটা ভ্যালিডেট কিনা অর্থাৎ সেটা সত্য কিনা সেটা যাচাই করতে পারি। এখন কেন আমাদের এই দুনিয়াতে বা এই বিশ্বে ইনফরমেশন সবচেয়ে পাওয়ারফুল থিং? তুমি একটা জিনিস ভাই চিন্তা করে দেখো, তোমার চারপাশে যদি তুমি তাকাও তুমি দেখবে যে তোমার চারপাশে সকল কিছু মানে যত কিছু হচ্ছে সকল কিছুই আসলে তথ্যের সমাহার। অর্থাৎ তুমি জীবনে যা করছো সব কিছুই কোনো তথ্যের উপর বেসড করে ডিসিশন নেওয়া। অর্থাৎ তুমি কোনো তথ্য পাচ্ছ এবং সেই তথ্যটাকে প্রসেস করতেছো এবং সেই অনুযায়ী ডিসিশন নিচ্ছ সব ক্ষেত্রে। এখন কেউ যদি তোমার লাইফে এই তথ্যটাকেই কন্ট্রোল করতে পারে, সে কিন্তু তোমার লাইফের সব কিছুই মোটামুটি কন্ট্রোল করতে পারবে। তাই তথ্য এখন বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় সুপার পাওয়ার, কারণ ভুল তথ্য দিয়ে মানুষকে খুব সহজেই ম্যানিপুলেট করে ফায়দা নেওয়া যাচ্ছে। সো আমাদেরকে এই তথ্য কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে খুবই ভালো করে পড়াশোনা করতে হবে এবং যাতে আমরা শিখতে পারি যে কিভাবে আমরা তথ্য ইউজফুলভাবে ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিসও শিখতে হবে, সেটা হলো কোনো ম্যানিপুলেটিভ তথ্য বা রং তথ্য সেটা যদি এসে থাকে আমাদের কাছে, কিভাবে আমরা সেটা বুঝবো যে এই তথ্যটা আসলে সঠিক নয়, ভুল। অর্থাৎ আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, এইটা যে কোন তথ্যটা রাইট আর কোন তথ্যটা রং। ঠিক আছে, সো এইটা আমরা খুব ভালো করে শিখতে পারবো কিভাবে, যদি আমরা তথ্য যাচাই প্রক্রিয়াটা খুব ভালো করে বুঝতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে এই তথ্য যাচাই নিয়ে সকল কথাবার্তা বলবো এবং আমরা শিখব যে কিভাবে আসলে তথ্য যাচাইকরণ করা যায়। সো আমাদের এই অভিজ্ঞতাতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাদিদ আছি তোমাদের সাথে এই পুরো কোর্স বা জার্নি জুড়ে থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ। কথা হবে তথ্য নিয়ে, মজার সব তথ্য দেওয়া হবে তোমাদেরকে। সো আমরা শুরু করতে পারি আমাদের আজকের এই সেশন। আজকে আমাদের মেইন সেশন হবে যে তথ্য কিভাবে, কীরকমভাবে কী তথ্য ভুল হইতে পারে, অর্থাৎ ভুল তথ্যের বিভিন্ন প্রকারভেদ বা রকমভেদ। সো চলো শুরু করা যাক। ভুল তথ্যের রকমভেদ, শিখন অভিজ্ঞতা 1, তথ্য যাচাই অভিযান। আচ্ছা, এখানে দেখো লিখেছে প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয়। তবে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে। অর্থাৎ দেখো ভাইয়া, তুমি তোমার চারপাশে যেই সকল তথ্য আসতেছে সেই তথ্যের উপর বেস করে কিন্তু কোনো না কোনো ডিসিশন নিতেছ। অর্থাৎ তোমার কাছে যদি কোনো একটা তথ্য ভুল চলে আসে, তুমি যদি সেটা যাচাই করে না রাখো, তাহলে কিন্তু ভাইয়া তুমি ভুল তথ্যের উপর একটা ডিসিশন নিয়ে নিবা এবং ওই ডিসিশনটা অবশ্যই ভুলই হবে, কারণ তুমি যেই তথ্যের উপর বেস করে ডিসিশন নিছিলা ওইটাই ভুল ছিল। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা ভুল তথ্যের ফাঁদে না পড়ি, যার ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তার প্রক্রিয়া জানব। যে কোনো তথ্য বিশ্বাস করার আগেই আমরা যাচাই করে নিব, সেই সাথে আমাদের পরিবার বা আশেপাশের মানুষ যেসব তথ্যের যথার্থতা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদেরকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। এখন আমরা যে কোনো তথ্য পেলেই আমাদের অনেকেরই এরকম একটা বিশ্বাস আছে
যে কোনো একটা সোর্স থেকে তথ্য পেলেই সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে ফেলি, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হওয়া উচিত না। আমাদেরকে অবশ্যই সোর্স ভিত্তিক, অর্থাৎ এই সোর্সটা কোথা থেকে পাইছে, এই তথ্যটা আমরা কোন সোর্স থেকে পাইছি সেইটার উপর বেস করেও আমাদের তথ্য সঠিক কিনা ভুল এই বিষয়ে চিন্তা করা উচিত। অর্থাৎ আমি যদি সাপোজ একটা ভ্যালিডেট সোর্স, ধরো খুব ভ্যালিডেট সোর্স, অর্থাৎ ধরলাম আমি কোরআন শরীফ থেকে কোনো একটা তথ্য পেয়েছি। এখন এই তথ্যটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারি, কেননা কোরআন শরীফ একটা ভ্যালিডেট সোর্স এবং এটা আল্লাহ তাআলার বাণী। এই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে কোরআন শরীফ থেকে যা আসছে সেটা 100% রাইট, ঠিক আছে। কিন্তু তুমি ফেসবুক স্ক্রল করতে করতে বা কোনো সোশ্যাল মিডিয়া সাইট স্ক্রল করতে করতে যেই সকল তথ্য পাও, এখানে কিন্তু বেশিরভাগ তথ্যই সঠিক থাকে না, কেননা এইখানে অনেকেই মজার ছলে বা বিভিন্ন অসৎ উপায়ে, অসৎ টেন্ডেন্সির কারণে তোমাকে ম্যানিপুলেট করার জন্য অনেক রকম তথ্য দিয়ে থাকে, যাতে যারা একবারেই কোনো তথ্য যাচাই না করে দেখে বিশ্বাস করে ফেলে, তাদেরকে ম্যানিপুলেট করে খুব সহজে ফায়দা নেওয়া যায়। সো এই ক্ষেত্রে আমরা কোনো ট্রাস্টেড সোর্স এটার উপর প্রায়োরিটি দিব, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দেখলেই ডাইরেক্ট বিশ্বাস করে ফেলবো না। আমরা বিভিন্ন অফিসিয়াল ভেরিফাইড পেজ যেগুলো আছে সেইখানে তথ্যগুলা বিশ্বাস করতে পারি, তাও আবার সেটা কীরকম পেজ সেটার উপর ডিপেন্ড করে। যদি সেটা মিমের পেজ হয় ভাই, তাইলে সেটা বিশ্বাস করব না, কেননা মিমে অনেক সময় আসলে মজা করার জন্য মিথ্যা তথ্যকে উপস্থাপন করা হয়। কিন্তু আবার যদি একটা সংবাদ পত্রিকা মাধ্যম কিংবা কোনো মিডিয়া চ্যানেল হয়, সেইটার তথ্যগুলা আমরা ধরতে পারি যে মোটামুটি সঠিক রয়েছে, ঠিক আছে। এখন কোনো তথ্যই আসলে পুরোপুরি সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে আমরা দেখতে পারি যে তথ্যটা কিছুটা বা অধিকাংশ যথার্থতা রয়েছে। সেটাই আমাদের আসলে দরকার। পুরোপুরি সঠিক কিংবা ভুল আমার জানার দরকার নেই, আসলে কীরকম হয়েছে সেটার একটা মোটামুটি আইডিয়া পাওয়া। সো আমরা এই যে প্রসেসের মাধ্যমে যে তথ্যটা সঠিক কিনা ভুল সেটা যাচাই করব, এই প্রসেসটাই আমরা নাম দিয়েছি তথ্য যাচাই অভিযান। এটাই আমাদের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের মেইন আলোচ্য বিষয়, ঠিক আছে। এখন ভুল তথ্যের রকম ফের। এখন দেখো ভাই, তুমি যদি তথ্য যাচাই করতে যাও তাহলে তোমাকে অবশ্যই আগে ভুল তথ্য চিনতে হবে, কারণ আমাদের মধ্যে যদি ভুল তথ্যই না থাকে, অর্থাৎ সব সত্যই সত্যই না সব তথ্যই যদি সত্যি হয়ে যায়, অর্থাৎ তোমার চারপাশে যত তথ্য আছে সব যদি সত্য হয়, তাহলে আর মিথ্যা তথ্য থাকছে না বা কোনো কিছু রং থাকছে না, তখন আসলে আমাদের যাচাই করারও কিছু থাকছে না। অর্থাৎ আমাদের চারপাশে অনেক সত্য তথ্যের মধ্যে কিছু মিথ্যা তথ্য থেকে থাকে বা ভুল তথ্য থেকে থাকে, সেই তথ্যগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেইটা আমাদের আগে চিনতে হবে। অর্থাৎ কিভাবে আমরা ভুল তথ্য চিনব সেইটা আগে আমাদের জানতে হবে। তো ভুল তথ্য জানতে পারলে আমি বুঝতে পারবো যে এই তথ্যগুলা ভুল, বাকি সবগুলা সত্যি, ঠিক আছে। এখন দেখো, ভুল আবার অনেক রকম হয়ে থাকে। এর মধ্যে একটা প্রকার হলো অনিচ্ছাকৃত ভুল, অর্থাৎ যেই ভুলটা আসলে বাই মিস্টেক হয়েছে, অর্থাৎ যেটা হিউম্যান এরর হইতে পারে। হ্যাঁ, মিস্টেকের কারণে যে সকল ভুল হয় সেগুলো আসলে অপ্রত্যাশিত বা ইচ্ছা করে করা হয় না। যেমন আমরা যখন বই পড়ি তখন মাঝে মাঝে দেখি কয়েকটা শব্দ ভুল আসছে। এখন ওই শব্দগুলো আসলে ভুল আসে, হয়তো একটা দাড়ি থাকে না, অথবা কোনো একটা জায়গায় আকার দেওয়া নেই, অথবা কোনো একটা জায়গায় রশ্মিকার দেওয়া নেই। এখন এই যে তথ্যটা ভুল আসলো, এটা কিন্তু যেই লোক টাইপ করছে বা যেই পাবলিকেশন সম্পাদনা করছে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে করেনি। এখানে যেটা হয়েছে, যখন টাইপ করতে গেছে তখন বাই মিস্টেক একটা আঙ্গুল চাপ পড়েনি, অথবা কোনো একটা কারণে তার মিস হয়ে গেছে ওই বিষয়টা। সো এইখানে যে তথ্যটা ভুল হয়েছে সেটা কিন্তু ইচ্ছাকৃত ভুল না ভাইয়া, সেটা হলো অনিচ্ছাকৃত ভুল। অর্থাৎ সব রকম তথ্যই যে আসলে
খারাপ উপায় বা অসৎ উপায়ে অবলম্বন করার জন্য বা তোমাকে ম্যানিপুলেট করার জন্য ভুল করা হয়, ব্যাপারটা এরকম না। আমরা যেহেতু মানুষ, রোবট নই, আমাদের ভুল হবেই। সো এই সকল ভুলগুলোকে বলা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল, যেটা হিউম্যানলি এরর, অর্থাৎ মানুষ হওয়ার কারণে যেই ভুলগুলো হয় সেগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, কিছু তথ্য আছে ভুয়া তথ্য বা ফেক নিউজ। এই তথ্যগুলো আসলে মানুষকে ম্যানিপুলেট করার জন্য করা হয় বা মানুষকে বিভ্রান্তিকর সৃষ্টিতে ফেলার জন্য করা হয়, যাতে এইখান থেকে তারা কোনো রকম সুযোগ বা ফায়দা নিতে পারে। যেমন আমরা মাঝে মাঝেই দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, যাতে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যতার সৃষ্টি হয়, বিভিন্ন দাঙ্গার সৃষ্টি হয়। আমরা এই সকল ভুয়া তথ্য বা ফেক নিউজ আমরা ফেসবুক থেকে দেখেই ডাইরেক্ট বিশ্বাস করে ফেলবো না। যে কোনো নিউজই আমরা আগে ফেসবুকের থেকে দেখে বিশ্বাস করব না বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে বিশ্বাস করব না। আমাদের কাজ হবে এটা আরও 3-4টা সাইট বা সোর্স থেকে ভেরিফাই করে তারপরে সেটা নিয়ে ভাবা। আরেকটা হচ্ছে অপতথ্য, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে কোনো ভুল তথ্য দেওয়া। এইটা অনেকটা এই যে ভুয়া তথ্যর মতোই, তবে এইখানে অপতথ্যটা একটা খারাপ কাজে ডাইরেক্ট ব্যবহার করা হয়। এখানে দেখো লেখছে, আমরা যেহেতু তথ্য যাচাই করে সঠিক তথ্য খুঁজে বের করব, তাই কি প্রক্রিয়ায় তথ্য আসতে পারে সেটি বুঝে নেব। ইতিমধ্যে আমরা কোনো তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম জেনে তথ্য যাচাই করেছিলাম। মানে আমরা গত শ্রেণীতে কোনো তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম জানছিলাম এবং সেই তথ্যগুলো যাচাই করছিলাম। এখন আমরা ডাইরেক্ট টেকনোলজিক্যালি ইনভলভড হয়ে, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যথার্থতা যাচাই করব। ঠিক আছে, তাইলে এইখানে আমাকে তথ্যের মানে তথ্যটা সঠিক আছে কিনা, অর্থাৎ এটার যথার্থতা এটা যাচাই করার জন্য আমাকে কিছু উদাহরণ দিয়েছে বা পরিস্থিতি দিয়েছে। এই সকল পরিস্থিতি থেকে আমরা দেখব বা শিখব কিভাবে ভুল তথ্য যাচাই করতে হয়, কিভাবে সঠিক তথ্য যাচাই করতে হয়, যাচাই করার পর বুঝতে হয় এবং ডিসিশন নিতে হয় যে কোন তথ্যটা ভুল আর কোনটা ঠিক হইতে পারে। এখন দেখো পরিস্থিতি 1 দেখি আমরা। এখানে লিখছে, একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে, একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন ক নামে একজন ব্যক্তি। আচ্ছা, এটা দেখার আগে তোমাদের একটা কথা বলি ভাই, আমরা যখন পড়বো বা কোনো কিছু শিখবো তখন শেখার জন্য আমরা বইটা সাথে নিয়ে বসবো। বইটা সাথে নিয়ে বসলে কি হবে? বইটা সাথে নিয়ে বসলে আমি যখন কোনো কিছু বলছি বা আমি যখন কোনো কিছু বুঝতেছি না তখন কি করব, সেটাকে আন্ডারলাইন করে রাখবো এবং সেটা যদি আসলেই না বুঝতে পারি তাহলে ভিডিওটা আরেকবার দেখব। যদি আরেকবার দেখেও না বুঝতে পারি তাহলে আমি কি করব ভাই, আমি ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখব যে ভাই আমি এই বিষয়টা বুঝিনি, একটু বুঝালে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখবো যে বই নিয়ে আমরা একসাথে বসবো, শিখবো এবং বইটা দাগাবো। বইটা আমাদের দেওয়া হয়েছে শেখার জন্য, বইটাকে আমরা ইউটিলাইজ করব। বই আমাদের একটা তথ্যের ভান্ডার, বইয়ের তথ্যগুলো আমরা প্রসেস করব, ইনফরমেশনটাকে কাজে লাগাবো। ঠিক আছে, তাইলে কিন্তু বইয়ের সার্থকতা হাসিল হবে। হ্যাঁ, এখন দেখো এখানে একজন প্রতিষ্ঠানের সভাপতি সে নির্বাচিত হয়েছে ক নামের একজন ব্যক্তি। ঠিক আছে, এটা হলো একটা সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল। এখন সেই সংবাদের নিচে একজনের ছবি ছাপানো হয়েছে, যেটা আসলে ক ব্যক্তির ছবি না। এটি একটি ভুল তথ্য, কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছা করে এই ভুল তথ্যটি করেনি। এটাকে অনিচ্ছাকৃত ভুল তথ্য বা মিস ইনফরমেশন বলা হয়। আচ্ছা, এখন দেখো তোমাকে আমি একটা জিনিস বুঝাই। ব্যাপারটা এইরকম যে ধরো একটা সংবাদ শিরোনামে দিছে যে ধরলাম যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি এইটার সভাপতি নির্বাচিত হয়েছেন, সাপোজ ধরো একটা লোক ধরলাম যে লতিফ সর্দার, উনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
এখন কি করছে, উনি সভাপতি যে নির্বাচিত হবেন, সো ওনার সভাপতি নির্বাচিত হওয়ার যে শিরোনামটা দিছে সেটা নিয়ে একটা প্রতিবেদন লেখা হয়েছে। প্রতিবেদনে সবই ঠিক আছে, কিন্তু ওনার যেই ছবিটা দিবে সেই ছবিটা দিতে আসলে ভুল করছে। মানে একই সাথে হয়তো অনেকগুলো ছবি ছিল, যখন আপলোড করতে যাবে তখন ওনার ছবিটা সিলেক্ট না করে অন্য আরেকজনের ছবি সিলেক্ট করে ফেলছে, এবং ওই ছবিটা সিলেক্ট করার কারণে কি হয়েছে, ওনার যে প্রতিবেদন ওইখানে আর ওনার ছবি নাই, অর্থাৎ ওনার ছবি ওই জায়গায় যে থাকার কথা ছিল সেটা নাই, এইখানে আসলে অন্য একজনের ছবি দিয়ে দিছে। ঠিক আছে, এখন অন্য একজনের যখন ছবি দিয়ে দিছে তাইলে কিন্তু এই ইনফরমেশনটা আর সঠিক নাই, এটা কিন্তু ভুল হয়ে গেছে। এখন দেখো এই যে ইনফরমেশনটা দিছে এটা কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে ভুল দেয় নাই, এটা আসলে বাই মিস্টেক, হিউম্যান মিস্টেকের কারণে, হিউম্যান এররের কারণে ভুল হয়ে গেছে। এখন এই যে ভুলটা হইল এইটাকে বলা হইতেছে মিস ইনফরমেশন, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ভুল বা মিস ইনফরমেশন। এই যে অনিচ্ছাকৃত ভুল বা মিস ইনফরমেশন, এটা নিয়ে আর কোনো কনফিউশন রাখা যাবে না। এরপরে আমরা পরিস্থিতি 2 দেখব। পরিস্থিতি 1 কি আমরা সকলে বুঝতে পারছি? বুঝতে পারলে আমরা কমেন্টে খুব ভালো করে জানাবো। এবার আমরা পরিস্থিতি 2 দেখি। পরিস্থিতি 2তে দেখো লেখা আছে, একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে, অর্থাৎ একটা ভিডিও, সেখানে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য অভিযান পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখি ফেসবুক বা ইউটিউবে ওইখানে যে নিরাপদ খাদ্য অভিযান, অর্থাৎ কোনো রেস্টুরেন্টে তারা খাবারের মান সেটা কি ঠিক রাখতেছে কিনা, অর্থাৎ তারা স্বাস্থ্যসম্মত সকল কিছু ব্যবহার করতেছে কিনা, বা তাদের প্রসেসটা কি স্বাস্থ্যসম্মত কিনা, অর্থাৎ কোনো কিছু ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্নতা মেনটেন করে করতেছে কিনা, সেইটার জন্য আমাদের সরকার কর্তৃক বিভিন্ন রেট দেওয়া হয় বা মানে অভিযান করা হয়। ঠিক আছে, এবং এইটার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এই রেস্টুরেন্টের খাবারগুলা তারা খুব ভালো বা গুডলি মেনটেন করে। এখন লেখো, প্রতিবেদনে যিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন এই রেস্টুরেন্টের নাম গ, এখানে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার বানানো হয়। প্রকৃতপক্ষে যে রেস্টুরেন্ট ভেজাল খাবার তৈরি করেছে সেই রেস্টুরেন্টের নাম ঘ। আচ্ছা, ব্যাপারটা হলো এইরকম, ব্যাপারটা হলো ধরো একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে আসলেই খাবার খারাপ ব্যবহার করা হয়, অর্থাৎ মানে খারাপ খাবার ব্যবহার করা হয় বা খারাপ মশলা ব্যবহার করে খাবার বানানো হয়। ধরলাম সেই রেস্টুরেন্টের নাম হলো ব্যাড রেস্টুরেন্ট। ঠিক আছে, ব্যাড রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটার নামই হলো ব্যাড রেস্টুরেন্ট। হ্যাঁ, আর আরেকটা রেস্টুরেন্ট আছে যেটা আসলে ভালো এবং ভালো খাবার ব্যবহার করা হয়, সেটার নাম হলো গুড রেস্টুরেন্ট। তো আমাদের প্রতিবেদনটা আসলে ছিল ব্যাড রেস্টুরেন্টের। সো কি করছে, ব্যাড রেস্টুরেন্টের যেই প্রতিবেদন ওইখানে যেই সকল জায়গায় রেস্টুরেন্টের নাম বসে ওইখানে আর ব্যাড রেস্টুরেন্ট না বলে গুড রেস্টুরেন্ট বলে দিয়েছে। এখন কি হইল, প্রতিবেদনটা কিন্তু এখন গুড রেস্টুরেন্ট সম্পর্কে হয়ে গেল, এবং গুড রেস্টুরেন্টের সম্পর্কে কিন্তু ভুল তথ্য দেওয়া হয়েছে। কারণ গুড রেস্টুরেন্টে কিন্তু সকল খাবার ভালো করে বানানো হয়, কিন্তু সেটা প্রতিবেদনে উল্টাটা দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাড রেস্টুরেন্টের যে সকল বৈশিষ্ট্য ছিল সেগুলো গুড রেস্টুরেন্টের নামে চালাই দেওয়া হয়েছে। এখানে দেখো সেটাই লেখছে, গ রেস্টুরেন্টের ক্ষতি করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘ রেস্টুরেন্টের উপর তৈরিকৃত ওই ভিডিও প্রতিবেদনটি ডাউনলোড করে ভয়েস ওভার বা মাধ্যমে শব্দ পরিবর্তন করে গ রেস্টুরেন্টের নাম ব্যবহার করে ইন্টারনেটে আপলোড দিয়েছে। এই ধরনের ইচ্ছাকৃত প্রচারিত ভুল সংবাদকে ভুল তথ্য বা ফেক নিউজ বা ডিসইনফরমেশন বলা হয়। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা হয়েছে এটাই যে এইখানে আসলে ইচ্ছাকৃতভাবে একটা ভুল করা হয়েছে বা ভুল দেওয়া হয়েছে, এবং এই ভুলটা করার কারণ হলো যাতে কারো রেপুটেশন খারাপ হয়। এখানে যেমন দেখো আমরা যে উদাহরণ নিয়ে কথা বললাম, এখানে কিন্তু গুড রেস্টুরেন্ট যে আছে তার রেপুটেশন খারাপ হচ্ছে, অর্থাৎ গুড রেস্টুরেন্ট কিন্তু আসলে গুড প্রোডাক্ট বানাইতো বা গুড খাবার তারা প্রোভাইড করতো স্বাস্থ্যসম্মত ওয়েতে, কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে যে গুড রেস্টুরেন্টের আসলে বদনাম করা হয়েছে, কারণ সে আসলে গুড খাবার প্রোভাইড করলেও সে কিন্তু সেই প্রতিবেদনটাতে দেখতেছে
মানুষজন যে তার খাবারগুলো গুড হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট যখন আমরা দেখতেছি যে এই গুড খাবারগুলো প্রোভাইড হইতেছে না, তখন কিন্তু আমরা গুড রেস্টুরেন্টে আর যাব না। সো আমাদের তখন কাজ হবে কি, যে গুড রেস্টুরেন্ট যেহেতু ভালো না, তাহলে আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে, ব্যাড রেস্টুরেন্ট আছে, আমরা ব্যাড রেস্টুরেন্টে যাব। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আসলে ব্যাড রেস্টুরেন্টের খাবারটা খারাপ আর গুড রেস্টুরেন্টের খাবারটা ভালো। তাহলে এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে এবং একজনের ক্ষতি করার উদ্দেশ্যে কি করা হয়েছে, যে ভালো তাকে খারাপ বলা হয়েছে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট যার ভালো ব্যবসা হওয়ার কথা ছিল, যে লোকটা কষ্ট করে ভালো খাবার বানাইছে, তার ব্যবসাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিছু অসৎ মানুষের অসৎ কাজের জন্য। সো এই যে ইনফরমেশনটা দেওয়া হইলো, এটাকে বলা হইতেছে ফেক নিউজ বা ডিসইনফরমেশন। অর্থাৎ ফেক নিউজ বা ডিসইনফরমেশন বা ভুল তথ্য হলো ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য। আচ্ছা, এখন দেখি আমরা পরিস্থিতি 3। অনেক সময় কোনো সঠিক সংবাদও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। ক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলো। এই সময় পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শিরোনামে পূর্বের একটি খবর ব্যাপকভাবে প্রচার করা শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সংবাদটি সঠিক, কিন্তু ওই সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল অন্য আরেকজন ব্যক্তি। কিন্তু অনেকে ভাবলেন এই পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যানই অপরাধ করেছেন, অর্থাৎ সঠিক সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াইল। এখন ব্যাপারটা আসলে এইরকম, ধরো যে আমরা আগের যে উদাহরণ দিয়েছিলাম যে বিআরইবি এইটার যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানই ধরলাম যিনি আছেন লতিফ সর্দার, উনাকে ধরলাম পুরস্কার দেওয়া হয়েছে। সাপোজ লতিফ সর্দার উনাকে পুরস্কার দেওয়া হয়েছে, ধরো পুরস্কার দেওয়া হয়েছে। এখন উনাকে পুরস্কৃত করা হয়েছে উনার কাজের জন্য, অবশ্যই উনার পারফরমেন্স ভালো ছিল, এর জন্য উনাকে পুরস্কৃত করা হয়েছে। এখন কি হয়েছে, উনার আগে যেই চেয়ারম্যান ছিলেন উনি আসলে ওরকম ভালো মানুষ ছিলেন না ধরলাম, এবং ভালো মানুষ না থাকার কারণে উনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল এবং উনার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের কারণে বা দুর্নীতির কারণে উনার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছিল, এবং এইটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবেদনও হয়েছিল। প্রতিবেদনের শিরোনাম ছিল এইরকম যে বিআরইবির চেয়ারম্যান উনার বিরুদ্ধে উনার অপরাধের যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলোকে তদন্ত করা হবে। সো ওই যে শিরোনামটা ছিল ওইটা যদি আমি এখন আবার পাবলিশ করে দেই, তাহলে কিন্তু মানুষ ভাববে যে এখনের যে চেয়ারম্যান আছে তার বিরুদ্ধেই হয়তো আবার মামলা করা হয়েছে, অর্থাৎ এখন যেই চেয়ারম্যান আছে তার কিন্তু রেপুটেশন খারাপ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা সঠিক ইনফরমেশন, কিন্তু রং টাইমে দেওয়া ইনফরমেশন। আরও সহজ করে বললে আমরা যদি বলি যে আমরা মাঝে মাঝে দেখি যে ফেসবুক খুবই একটা ডিলুসিভ জায়গা। ফেসবুকে দেখা যায় যে রোজার মধ্যেই যেদিন 29 রোজা হয়েছে ওই দিন ধরলাম চাঁদ দেখা যায়নি, চাঁদ দেখা যায়নি, কিন্তু এই সময় কিছু মানুষ করে কি, কিছু মানুষ গত বছর 29টা রোজার দিনেই মানে 29তম রোজার পরেই চাঁদ দেখা গেছিল সেইটা নিয়ে যে সকল নিউজ আছে সেগুলা ফেসবুকে শেয়ার দেওয়া শুরু করে। অর্থাৎ কি হচ্ছে, 29 রোজার পরেই যে চাঁদ দেখা গেছে এটা নিয়ে এরকম একটা শিরোনাম থাকতে পারে যে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এরকম একটা শিরোনাম থাকতে পারে। এখন এটা কিন্তু আসলে কেউ যদি ভালো করে সময় খেয়াল না করে তাহলে কিন্তু সে ভাববে আসলেই কালকে ঈদ। ঠিক আছে, তার মানে এইখানে একটা ভুল ইনফরমেশন দিয়ে
মানুষকে আসলে ডিলিউশনাল করা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু একটা মজার ছলে বলা হয়েছে বা বেশিরভাগ মানুষই আসলে বুঝতে পারে, তাই এইটা এত গুরুতর না। কিন্তু এর আগের উদাহরণ যেটা বললাম ওইটা কিন্তু একবারে পার্সোনালি একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয়েছে, সো ওইটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে। সো এই ধরনের যেরকম তথ্য আছে, অর্থাৎ প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে বা ব্যক্তিকে বা দলের ক্ষতি করার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেটাকে বলা হইতেছে অপতথ্য বা ম্যাল ইনফরমেশন। তাহলে ম্যাল ইনফরমেশন কি? একটা ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করলে সেটাকে বলা হচ্ছে ম্যাল ইনফরমেশন। তার মানে যদি আমি একটা সঠিক ইনফরমেশন সেইটাকেই একটা রং পারপাসে ইউজ করি এবং রংভাবে ইউজ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? ম্যাল ইনফরমেশন। তাহলে আমরা 3 ধরনের পরিস্থিতি জানলাম এবং 3 ধরনের পরিস্থিতি থেকে 3 রকমের ভুল তথ্য শিখলাম। একটা হলো ডিসইনফরমেশন, একটা হলো মিস ইনফরমেশন, আর একটা হলো ম্যাল ইনফরমেশন। তাহলে আমরা লিখে ফেলি কি কি শিখলাম। আমরা শিখলাম যে রং ইনফরমেশন, রং ইনফো, এইটা 3 রকম হইতে পারে। 1 নাম্বার কি শিখছি আমরা? 1 নম্বর শিখছি আমরা মিস ইনফরমেশন, মিস ইনফো, যেটা হলো কি বলছি। এরপরটা শিখলাম ডিসইনফরমেশন, আরেকটা শিখলাম ম্যাল ইনফরমেশন। আচ্ছা, মিস ইনফরমেশন মানে হলো ভাই অনিচ্ছাকৃতভাবে ভুল হবে, অনিচ্ছাকৃত ভুল তথ্য। আচ্ছা, তারপরে ভাই ডিসইনফরমেশন হলো ইচ্ছাকৃত ভুল তথ্য। আরেকটা আছে ভাই ম্যাল ইনফরমেশন, সেটা হলো সঠিক তথ্য ভুল সময়ে অপকাজে ব্যবহার করা। তাইলে আমরা 3 রকম রং ইনফরমেশন সম্পর্কে চিনছি। একটা হলো মিস ইনফরমেশন, যেটা হলো অনিচ্ছাকৃত ভুল। একটা হলো ডিসইনফরমেশন, যেটা হলো ইচ্ছাকৃতভাবে ভুল করা হয় কারো ক্ষতি করার উদ্দেশ্যে। আর ম্যাল ইনফরমেশন হলো সঠিক তথ্যটাই ভুল সময়ে অপকাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কারো কোনো ব্যক্তি বা রাষ্ট্র বা প্রতিষ্ঠান তার ক্ষতি করার সাধনে করা হয় ব্যবহার। এখানে আমরা 3টি ভিন্ন কাল্পনিক পরিস্থিতির উদাহরণ পড়লাম। কিভাবে আমরা বুঝতে পারবো উপরের ভিন্ন পরিস্থিতির তথ্যগুলো ভুল? আমাদের ধারণাগুলো নিচে রেখে। অর্থাৎ আমরা কিভাবে বুঝতে পারবো আসলে যে ইনফরমেশনগুলো রং, মানে যে ইনফরমেশনগুলো আমরা পাইছি সেগুলো রং, সেটা আমরা কিভাবে লিখতে পারবো, মানে বুঝতে পারবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। যেমন আমরা যদি প্রথম পরিস্থিতিটার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আমরা একটা সংবাদ মাধ্যমের শিরোনামে একটা ব্যক্তির নাম দেখলেও আমরা ছবিতে অন্য কোনো ব্যক্তির নাম দেখছি। এখন ওই ব্যক্তিটাকে আমি তো চিনি না, তাই কোনটা যে কার ছবি দিছে সেইটা আমি আর বুঝতে পারবো না। এখন এর জন্য আমরা যেটা করব সবসময়, আমরা মাল্টিপল নিউজ মিডিয়া থেকে নিউজ পড়ব, কারণ এখন নিউজ পড়া খুবই সহজ। এখন আমরা খুব সহজেই অনলাইনে গিয়ে নিউজ পড়তে পারি। সো আমরা কি করব? আমরা মাল্টিপল নিউজ মিডিয়া থেকে নিউজ পড়ব। পড়লে কি হবে ভাই? পড়লে যেটা হবে সেটা হলো আমাদের যেই নিউজগুলো আছে সেগুলো মাল্টিপল সোর্স দ্বারা ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা পত্রিকায় অনিচ্ছাকৃতভাবে ভুল হলেও সব পত্রিকায় একসাথে অনিচ্ছাকৃতভাবে ভুল হবে না কখনোই। সো আমাদের নিউজগুলো আমরা সঠিক পাবো। ধরলাম যে ওই তথ্যটা প্রথম আলো পত্রিকায় ভুল হয়ে গেছে। আমি যখন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা খুলবো, সেম নিউজটা যখন আমি পাবো,
তখন কিন্তু আমি দেখতে পারবো যে ওইটা দুইটা পত্রিকার সাথে ছবি লোকটা মিলে নেই। তখন আমি কি করব, তৃতীয় আরেকটা পত্রিকা দেখব এবং ওই পত্রিকা থেকে আমি ভেরিফাইড হয়ে যাব যে কোনটা আসলে সঠিক, কোনটা আসলে ঠিক বেঠিক বা রং। ঠিক আছে, ওইভাবে আমি ধরে নিতে পারবো যে কিভাবে কোন তথ্যটা সঠিক। ঠিক আছে, এই যে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখন দেখো, আচ্ছা, পরিস্থিতি একের ক্ষেত্রে বসে একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার করা হয়েছে তা যাচাই করার জন্য অন্য দুইটি সংবাদ মাধ্যমে যাচাই করতাম। যে কথাটা আমি বললাম এক্স্যাক্টলি এই কথাটাই বলছে। দেখো, তাহলে ছবিটির যে ভুল আমি তা বুঝতে পারতাম। সংবাদ শিরোনাম বা শিরোনামে কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলেই আরও কয়েকটি সংবাদ মাধ্যমের একই খবর চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সংবাদ মাধ্যমের যদি আমি কিওয়ার্ড লিখে সার্চ দিই একটা শিরোনাম দিয়ে, তাইলে কিন্তু ওইটা গুগলে সার্চ দিলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, ভালো সার্চ ইঞ্জিনে সার্চ দিলেই কিন্তু চলে আসে যে আর কি সংবাদ মাধ্যমে কি লেখছে। ওকে, আচ্ছা, দ্বিতীয় পরিস্থিতিতে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতাম? দ্বিতীয় পরিস্থিতি তোমাদের মনে আছে কিনা, একটা ভিডিও নিয়ে কথা বলা হয়েছে এবং ভিডিওটা আসলে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা একটা নির্দিষ্ট খাবারের রেস্টুরেন্টের উপর করা ছিল, কিন্তু সেইটাকে ভয়েস ওভার দিয়ে চেঞ্জ করা হয়েছে। এখন কোনো কিছুতে যদি আমি বুঝতে পারি, যদি আমি দেখেই বুঝতে পারি যে এখানে আসলে ভয়েস ওভার করা হয়েছে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা কি ভেরিফাই করে ফেলতে পারবো। আর যদি আমি সব ভয়েস ওভার দেখে না বুঝি, তাহলে আমি দেখব যে ভিডিওটা আমি কোন সোর্স থেকে পেয়েছি, অর্থাৎ ভিডিওর সোর্সটা যাচাই করব। যদি আমি দেখি যেই সংবাদ মাধ্যমের ভিডিও সেই সংবাদ মাধ্যমের ওয়েবসাইট থেকেই পাবলিশ করা হয়েছে, অথবা সেই সংবাদ মাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও পাবলিশ করা হয়েছে এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আসলে ভেরিফাইড কিনা, এই সকল বিষয় যদি আমি খেয়াল করি এবং যদি আসলে না পাই, অর্থাৎ ভিডিওটা আসলে ওই সংবাদ মাধ্যম থেকে আসে নাই বা ওই কি বলে নিউজ চ্যানেল থেকে আসে নাই, তাহলে কিন্তু আমি বুঝে যাব যে সংবাদটি ফেক নিউজ। ঠিক আছে, তাইলে আমি কি করব, অফিশিয়াল সাইট থেকে নিউজ পেয়েছি কিনা, সেটি যাচাই করব। অর্থাৎ এটার সোর্স যাচাই করব। যদি আমি অফিসিয়াল সাইট থেকে না পাই, তাহলে বুঝে নেব যে এটা ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। 3 নম্বর যেটা বলছি, আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম, সেটার ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি কোনো প্রতিবেদন দিলে আগে প্রতিবেদনটার সময়কাল উল্লেখ করা আছে কিনা সেটা খেয়াল করব। তাহলে কি হবে, আমার প্রতিবেদনটি কোন সময়ের সেটা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে এই সময়ের জন্য সেটা রেলেভেন্ট কিনা সেটাও কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো। অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা করব, প্রতিবেদন দেখার ক্ষেত্রে প্রতিবেদন বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পাবলিশের সময় খেয়াল করব। ঠিক আছে, আমি যদি সময়টা খেয়াল করি, তাহলে কিন্তু আমার আর কোনো ম্যাল ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে আমাকে আর সঠিক তথ্য দিয়ে কেউ ভুল সময়ে ম্যানিপুলেট করতে পারবে না। আর যদি প্রতিবেদনে সময় উল্লেখ করা না থাকে, তাহলে যেটা নিয়ে প্রতিবেদন, ওই প্রতিবেদন নিয়ে আমি যদি গুগলে কিওয়ার্ড সার্চ দেই, তাহলে কিন্তু সময়টা বের হয়ে আসবে। ঠিক আছে,
সো আমরা শিখলাম যে কিভাবে আমরা তথ্য যাচাই করতে পারি, সেটা 3টা পরিস্থিতিতে 3 রকমের তথ্য কীরকমভাবে যাচাই করতে হবে, রং ইনফরমেশন, সেটা সম্পর্কে জানলাম। এইবার যাচাই করার জন্য আমরা কিছু তথ্য সংগ্রহ করব, অর্থাৎ কিছু তথ্য, যে সকল তথ্য আমাদের আসলে ভাবাইছে বা আমাদের আসলে চিন্তা করাইছে তথ্যটা সঠিক কিনা, এরকম কিছু তথ্য আমরা কি করব, সংগ্রহ করব। কিছু তথ্য যাচাই করার মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া জানব, কিন্তু তার জন্য আমাদের প্রথমে ঠিক করতে হবে আমরা কি তথ্য যাচাই করব। আমাদের পরিচিত জনের কাছে জানতে চাইব কোন তথ্য যাচাই করার প্রয়োজন, এর জন্য আমরা গুগল ফর্ম ব্যবহার করব। অর্থাৎ আমরা যদি গুগল ফর্মে একটা ফর্ম খুলি গুগলে গিয়ে, তাইলে কিন্তু আমরা তথ্য যাচাই করা শিখে যাব। এবং তথ্য যাচাই করা শিখে গেলে আমরা কি করব, আমরা কি করতে পারবো, তথ্য সংগ্রহ করতে পারবো। এবং তথ্য সংগ্রহ করা হয়ে গেলে আমরা কি করব, আমরা তথ্য যাচাই করতে পারবো। আগে আমাদের তথ্যের প্রয়োজন, দেন আমরা যাচাই করতে পারবো। গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে গুগল ড্রাইভে যেতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা চলো কাজটি করি। তাহলে আমরা প্রথমেই গুগল ড্রাইভে যাব, গিয়ে নিউ বাটনতে যদি ক্লিক করি তাইলেই গুগলের অনেকগুলো ফিচারের নাম আসবে। সেখান থেকে গুগল ফর্ম সিলেক্ট করলেই ডান পাশে আরও কিছু ফিচার আসবে, সেখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করব। অর্থাৎ গুগল ফর্ম খোলার একটা সিস্টেম এখানে বলে দিছে। তারপর এখানে আমরা শিরোনাম দিব। শিরোনাম কি দিব, কোনো তথ্য নিয়ে বিভ্রান্ত হলে আমাদের জানান। তারপরে আমি এই ফর্মে বিভিন্ন বক্স দিব এবং বক্সের রিকোয়ারমেন্ট দিব, ঠিক আছে। তাইলে কি লিখছে যে এই তথ্যটা কীরকম হবে সেইটা বোঝানোর জন্য এই যেখানে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করব, কারণ আমাদের যে সকল তথ্যগুলো হবে সেগুলো একটা বড় তথ্য হবে। কোনো তথ্য নিয়ে বিভ্রান্ত হলে আমাদের জানান, এই শিরোনামে আমাদের গুগল ফর্মটি কিন্তু হয়ে গেছে। এখন যদি এই তথ্যের সাথে কোনো ছবি নিয়ে যদি তারা বিভ্রান্ত হয় তাহলে কিন্তু আমরা সেইটাও দিতে পারবো। সো এইভাবে আমরা কিন্তু আমাদের তথ্য বা ছবি বা লিঙ্ক এরকম বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারবো। এবং আমরা সেই তথ্যটা তারা কোথায় পাইছে সেটাও তাদেরকে জিজ্ঞেস করতে পারি। অর্থাৎ আমরা তাদের বলতে পারি যে এই সংবাদপত্রে পাইছেন, না টেলিভিশনে পাইছেন, নাকি অনলাইন নিউজ পোর্টালে পাইছেন, নাকি কোনো ব্যক্তির কাছ থেকে সরাসরি, নাকি ব্যক্তির কাছ থেকে অনলাইনে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে, নাকি অন্য কোনোভাবে পাইছেন। পাইলে সেটা আমাদেরকে জানান। উপরের যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের কাজের সুবিধার্থে আমরা প্রশ্নগুলো নিজেদের মতো করেও লিখতে পারি। অর্থাৎ তারা যেভাবে লিখছে আমাদের সেরকমভাবে লিখতে হবে না। গুগল ফর্ম তৈরি হয়ে গেলে আমরা ফর্মের লিঙ্কটি ফর্মের ডান কোনায় থাকা সেন্ড বাটনে ক্লিক করে আমাদের পরিচিত জনদেরকে ইমেইলে পাঠাবো এবং সঠিক বা নির্দিষ্ট সময়ে মধ্যে উপযুক্ত তথ্য সহ সাবমিট করতে বলবো। এক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। অর্থাৎ 2 সপ্তাহ টাইম নিয়ে আমরা কি করব, আমরা পরিচিত জনদের পাঠাবো এবং তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করব। এখন এটা তো বইয়ের ভাষায় দেখলাম ভাই, এটা আসলে ডিরেক্টলি কিভাবে করতে হয়, চলো সেটা আমরা দেখে ফেলি। সো সেটা দেখার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমরা সবাই আমাদের যেই পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবো। আর তোমাদের যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে কোনো সমস্যা নাই, জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে সবার নিজের একটা পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট, সেটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই একটা আলাদা করে ভিডিওতে দেখাবো এই সেশনের লাস্টে ইনশাল্লাহ। তো চলো আমরা এখন ধরে নেই সবারই গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট আছে। সো তোমরা যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে ওই ভিডিওটা দেখো, কিন্তু আপাতত দেখো যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারা দেখে নাও, বা খোলার পরে এসে দেখো যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট থাকলে আমরা একটা গুগল ফর্ম খুলতে পারি। সো সেটার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে তুমি কিন্তু কি করবা, গুগল ড্রাইভে যাব। হ্যাঁ, ড্রাইভে যাওয়ার পরে এই যে দেখো, ড্রাইভে যাওয়ার পরে আমি কিন্তু এইখানে দেখব একবারে বাম পাশে যেই কোণাটা আছে, অর্থাৎ এইখানে যে নিউ বাটন আছে আমি এখানে চাপ দিব।
চাপ দেওয়ার পরেই দেখবো যে এখানে গুগল ফর্মস আছে। এইখানে গুগল ফর্মসে চাপ দিলে আমার কিন্তু একটা নতুন গুগল ফর্ম চলে আসে। ঠিক আছে, প্রথমে এটা একটা ব্ল্যাঙ্ক ফর্মই আসবে। ঠিক আছে, আমরা এখন এই গুগল ফর্মের একটা শিরোনাম দিব। আমরা শিরোনাম দিব কি? আমরা শিরোনাম দিব টেল আস অ্যাবাউট হোয়াট ইউ হার্ড। আমাদেরকে বলেন টেল আস অ্যাবাউট হোয়াট ইউ হার্ড, আপনি কি শুনছেন আমাদেরকে বলেন। এবং এটা যে ডেসক্রিপশন থাকবে সেটা হলো লিখব প্লিজ let us know if you got any confusing or confusion about any information, আপনি কি কোনো তথ্য সম্পর্কে কনফিউজড কিনা সেটা আমাদেরকে জানান। এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন প্রথম কোশ্চেন কি হবে? আনটাইটেল কোশ্চেন। প্রথম কোশ্চেন হবে আপনি কোন ইনফরমেশন নিয়ে মানে কনফিউজড। সো এইটাকে তুমি ইংরেজিতে লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি ইচ্ছামতো অভ্র বা বিজয় কিবোর্ড ইউজ করে বাংলাতেও লিখতে পারো। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি কারণ এখানে আসলে অভ্র দেওয়া নেই। সো আমরা লিখবো যে এখানে টেল আস অ্যাবাউট দ্য ইনফরমেশন, টেল আস অ্যাবাউট দ্য ইনফো। ঠিক আছে, টেল আস অ্যাবাউট দ্য ইনফরমেশন। এখানে তারপরে এটা কি হবে? এটা হবে একটা প্যারাগ্রাফ ভাই, তাহলে এটা একটা প্যারাগ্রাফ, এটা দিয়ে দিব। তাহলে সে এখানে তার ইনফরমেশন লিখবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব ভাই? এরপরে আমরা একটা নতুন কোশ্চেন দিব যে হাউ ডিড ইউ গেট দ্য ইনফরমেশন। তুমি ইনফরমেশনটি কিভাবে পেয়েছো? হাউ ডিড ইউ গেট দ্য ইনফরমেশন। ঠিক আছে, তুমি ইনফরমেশনটা কিভাবে পাইছো? এইখানে আমরা মাল্টিপল চয়েস দিয়ে অনেকগুলো অপশন দিতে পারি। অপশন 1 হলো নিউজ পেপারে পাইছো। অপশন 2 দিতে পারি যে সোশ্যাল মিডিয়াতে পাইছো, সোশ্যাল মিডিয়া। 3 নাম্বার অপশন দিতে পারি পার্সোনালি কারো কাছ থেকে পাইছো, মানে কোনো ব্যক্তির কাছ থেকে কি পার্সোনালি পাইছো নাকি? পার্সোনালি ফ্রম এনি পার্সন। ও আচ্ছা, পার্সোনালি লিখছি, ডিরেক্টলি হবে, মানে সরাসরিভাবে কোনো পার্সনের কাছ থেকে পাইছো নাকি? ডিরেক্টলি ফ্রম এনি পার্সন, কোনো ব্যক্তির কাছ থেকে কি সরাসরি পাইছে কিনা। তারপরে অনলাইন থেকে পাইছি কিনা, ফ্রম এনি পার্সন ভায়া অনলাইন, ফ্রম এনি পার্সন ভায়া অনলাইন, তাহলে অনলাইন থেকে কারো কাছে পাইছে কিনা। তারপরে আরও লিখতে পারি যে টেলিভিশন থেকে পাইছে কিনা, তারপরে আরও লিখতে পারি যে অনলাইন নিউজ পোর্টাল থেকে পাইছে কিনা, অনলাইন নিউজ পোর্টাল থেকে পাইছে কিনা। ধরলাম যে এই কয়টা অপশনই দিলাম, আমি আর লিখলাম না। সো এইখানে আমরা কিন্তু একটা গুগল ফর্ম মোটামুটি আমরা তৈরি করে ফেলছি। তাহলে আমরা কি লিখলাম? প্রথমে লিখলাম আমাদেরকে বলেন আপনি কি শুনছেন, এবং কি শুনছেন সেই ইনফরমেশনটা লেখার একটা জায়গা দিছি, এবং ইনফরমেশনটা সে কিভাবে পাইছে সেইটা লেখারও একটা জায়গা দিয়েছি। অ্যান্ড অ্যাড আদার, এই একটা অপশনও দিলাম যে অন্য কোনো মাধ্যমে পাইছে কিনা। যদি আদার দেয় তাহলে আদারটা কি, তাইলে সেইটা
কোন মাধ্যম থেকে পাইছে সেটা লেখারও আমরা একটা জায়গা দেই। সো আমরা সেটা লিখে দেই যে ইফ আদার দেন ওয়্যার, ফ্রম ওয়্যার, আপনি কোথা থেকে পাইছেন সেটা আমাদেরকে জানান। হ্যাঁ, সেটা আমাদেরকে জানান, এটা একটা শর্ট অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি করব, আমরা যদি এইখানে সেন্ড দেই, তাহলে কিন্তু আমি এই যে ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিলেই আমি পেয়ে যাব। আমি পার্সোনালি আমার ইমেল সেন্ড করে দিতে যাচ্ছি যাতে আমি এটা দেখতে পারি। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব @gmail.com। তোমরা কিন্তু যে কেউ চাইলে কোনো সমস্যায় আমাকে মেইল করতে পারো। এটাই আমার মেইল, sajidabrar00747@gmail.com। এইখানে দেখছো আমি এখানে দিয়ে দিলাম আমার ইমেলটা। এরপর আমি যদি সেন্ড দিয়ে দেই তাহলে কিন্তু ডান, আমাদের ফর্ম এখন ওপেন। আমাদের ফর্মে এখন যে কেউ চাইলেই গিয়ে তার ডেটা এন্ট্রি দিতে পারবে। এখন এই ফর্মে আমি আরও অনেক কাজ করতে পারি। যেমন এক কাজ হলো যে আমি ফর্মে কখন কি শেষ হয়ে যাবে অ্যান্ড ফর্মে কিভাবে কুইজ পাবো, অর্থাৎ রেসপন্স কিভাবে করবে, কীভাবে ফর্মটাকে কুইজ বানাইতে পারবো অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে আরও সেগুলো জানাইতে পারবো। সো ব্যাপারটা হলো এইটাই যে মোটামুটি আমি একটা কীভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় সেটা কিন্তু জেনে গিয়েছি। এছাড়াও তোমরা চাইলে এই ফর্মে আরও কীভাবে কোনো ছবি বা ভিডিও বা সংযুক্ত করতে পারো সেটাও কিন্তু তোমরা ঘাটাঘাটি করলেই পেরে যাবে। আমি তোমাদের মোটামুটি একটা বেসিক কীভাবে টেক্সট বেস ফর্ম বানাতে হয় সেটা নিয়ে কথা বললাম। তো আজকে আমাদের সেশনে আমরা শিখলাম মিস ইনফরমেশন কীরকম হইতে পারে সেটা নিয়ে কথা হয়েছে, এবং সেশনটা আমাদের প্রায় র্যাপ আপ করার সময় এসে গেছে। এবং মিস ইনফরমেশন বলতেছি রং ইনফরমেশন কয় প্রকার এটা আমরা শিখছি। আমরা জানি 3 প্রকার: মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মেল ইনফরমেশন। এবং এগুলো কিভাবে আমরা যাচাই করব সেটার কিন্তু আমরা পথ শিখে গিয়েছি। নেক্সট সেশনে আমরা কি পড়ব সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দাঁড়াও আমি একটু দেখে বলি। নেক্সট সেশনে আসলে আচ্ছা, নেক্সট সেশনে আমরা বিভিন্ন কন্টেন্টের অভিজ্ঞতা, অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে কিভাবে আমাদের এক্সপেরিয়েন্স করতে হবে, কিভাবে কন্টেন্ট আমরা যাচাই করব, এগুলো নিয়ে জানতে পারবো। তো সেই ভিডিও দেখার জন্যই আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন।